হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভিয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো আশা করছি সবাই ভালো আছে, রাইট? আচ্ছা, সো আমরা ওয়েব পড়ছিলাম শুক্রবারের। আহ, আমরা একটা এক্সট্রা ক্লাস ওয়েব শুরু করেছিলাম বৃহস্পতিবারে। সো আজকে বৃহস্পতিবার না, শুক্রবার একটা এক্সট্রা ক্লাস হচ্ছে তোমাদের মোস্ট প্রবলি। ফাইন। সো আজকে আমাদের রেগুলার ক্লাসে আবার আমরা শুরু করলাম। সো আজকে মঙ্গলবার। সো আজকে আমরা ওয়েবের 2 নম্বর ক্লাসটা করব। তো কী অবস্থা তোমাদের? ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে, তাই না? ক্লাসে উপস্থিতি মাঝে মধ্যে কম দেখা যায়। ভয়ানক ঝড় তুফান হচ্ছে। ঢাকাতেও তো প্রচুর ঝড় হচ্ছে আর কি, লাস্ট 2-3 দিন যাবত ঝড়ই বলা যায় আর কি, মানে থান্ডার স্টোম। তো আহ, কয়েকজন জানিয়েছো যে তোমাদের কারেন্ট টারেন্ট থাকে না বাসায়। তো আশা করি আজকে কিছুটা কন্ট্রোল থাকা উচিত, যদিও আজকেও বৃষ্টি বৃষ্টি হয়েছে অনেকটা ভালোই। মানে বর্ষার শেষ সময় যাচ্ছে মনে হয়। ঝড় বৃষ্টি হচ্ছে, ভালো লাগতেছে, বাট বন্যা না হইলে ভালো। ওকে। সো কী অবস্থা তোমাদের? তোমরা কেমন আছো? কমেন্ট টমেন্ট দেখি তোমাদের। এই কি অবস্থা? সবাই যুক্ত হও। আমরা ওয়েবের একটা ক্লাস করছি আগের দিন, অগ্রগামী তরঙ্গের আমরা ইকুয়েশনটা জেনারেট করছি। আমরা আজকে এর পর থেকে হচ্ছে গিয়া আগাবো। ওকে। ওর পরের যে অংশগুলো আছে সেই অংশগুলো আমরা আজকে ক্লাসে পড়তে যাব। এবং তরঙ্গের খুবই কম ক্লাস হবে, 6 থেকে 7টা, এবং এর ভিতরেই সব কিছু সুন্দর করে আস্তে আস্তে করে আমরা গুছাই ফেলবো। ওয়ালাইকুম আসসালাম। ইয়াত। কি অবস্থা দিনা, তুমি কেমন আছো? দিনা খুব কনসার্নলি আসলে ক্লাস করে, আগের দিনও দেখতেছিলাম। তো তোমরা যারা রেগুলার ক্লাস করো তাদের প্রায়োরিটি কিন্তু আসলে অনেক বেশি, এবং আমি তোমাদের সবাইকেই পছন্দ করি, বাট ক্লাসে থাকা ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ক্লাসে থাকলে আসলে আমরা একটা টিম ওয়ার্ক করতে পারি আর কি, হ্যাঁ। সো ওই ফার্স্ট ইয়ারে পরীক্ষা টরীক্ষা চলতেছিল বোধ হয়, অনেকেই ছিল না ক্লাসে, বা থাকো নি মাঝের একটা মাস। বাট এমনিতে তোমরা ইউজুয়ালি ক্লাসে থাকো। সো এরপর থেকে আবার ক্লাসে থাকবা, ওকে। ভাই অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, এই শুরু হয়ে গেছে। পেজে মেসেজ দাও রামিম। ওকে। প্যারা, তোমাদের অ্যাকাউন্ট কেন বারবার ব্লক হয়ে যায় সেটা নিয়ে একটু তোমরা সিনসিয়ার থাকবা। একটা ডিভাইস দিয়েই লগ ইন করো, ঠান্ডা মাথায় চালাও। হ্যাঁ, আর অন্য ডিভাইসে লগ ইন করার সময় আগেরটা লগ আউট করে দিবা। তাইলেও সমস্যা হবে না, ব্লক খাবা না তাইলেও। দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে গিয়া যারা যারা ব্লক খাও তাদেরকে বলতেছি, খুলে নাইলে দেওয়া যাবে, বাট প্রত্যেকদিন ব্লক প্রত্যেকদিন খোলো। এর থেকে একটু জেনে নিয়ে ব্যাপারটা সোজা হয়। খুব সোজা, যে সেটা হচ্ছে তুমি একাধিক ডিভাইস থেকে লগ ইন একই একই সাথে করবা না। মানে একটা দিয়ে, যেটা দিয়ে লগ ইন করছো ওটা দিয়ে, যেদি ক্লাস করো ওটা দিয়ে লগ ইন করো, আর অন্যটা দিয়ে লগ ইন করো না। এটা। আর যদি হচ্ছে লগ ইন করো, সেটা করতে আমি অ্যাপ্রিসিয়েট করি না, যদি করো সেক্ষেত্রে আগেরটা লগ আউট করে তারপরেরটাতে লগ ইন করো। দুইটাতে একই সঙ্গে লগ ইন করতে যায়ও না, ব্লক হয়ে যাবে। ঠিক আছে? দিনা বলছো ভাইয়া এখন এক্সাম শেষ হয় না। হ্যাঁ ট্রু, এটা এক্সাম শেষ হয় না আমি জানি, কিন্তু একটা চ্যাপ্টার আমাদের এখানে বাকি, আমরা এটা শেষ করে রাখি আর কি। হ্যাঁ, কয়েকটা ক্লাস হলেই তো ফার্স্ট পেপারটা গুছানো থাকলো আমাদের। সো আমি গুছায় রাখতেছি, এবং এক্সাম শেষ হবে আমি জানি, সবাই আবার ব্যাক করবে, তখন আবার সুন্দর করে আরও আলোচনা ক্লাস টাস হবে আর কি, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ওয়েবসাইটে ক্লাস কোয়ালিটি অ্যাডজাস্ট করা যায় না কেন আসলে? আচ্ছা, এমনিতে কোয়ালিটি কত দেওয়া আছে? এইচডি মানে 720 না 1080? 1080 তো আছে কোয়ালিটি ব্রো। তুমি 4K-তে ক্লাস দেখার আসলে ইচ্ছাটা মানে হচ্ছে কি একটু ডিফিকাল্ট। সো তোমার কাছে মনে হয় এইচডিতেই আছে আর কি, 1080p-তেই থাকে। সো ওই নেটের স্ট্যাবিলিটি অনুযায়ী আসলে জিনিসটা ফ্লাকচুয়েট করে। ওকে। হুম। আচ্ছা আচ্ছা, এটা পরবর্তীতে আপডেট হবে ইনশাল্লাহ। ঠিক আছে আয়াত। ফাইন। ওয়ালাইকুম আসসালাম। ভুল পাসওয়ার্ড ইনপুটের কারণে বারবার ভাই লক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আরও ডেঞ্জার। আমরা খুবই সেন্সিটিভ থাকি আসলে ওয়েবসাইটে, কারণ কি ওই যে অনেক কোর্স পাইরেসি টাইরেসি হয়তো বাইরে, এই জন্য আমরা চেষ্টা করি জিনিসটাকে, তোমরা এটা অনেক একটা পেইড কোর্স, তোমার টাকা দিয়ে কিনছো, ওই মানে আমরা ডেফিনেটলি এটাকে রেসপেক্ট করি, যেটা একটা সিকিউরিটি থাকা উচিত। এই জন্য হচ্ছে গিয়ে মাল্টিপল ডিভাইসে যেতে গেলে, বা পাশাপাশি হচ্ছে বারবার ভুল হলে আমরা এটা ব্লক হয়ে যায় অটোমেটিকভাবে, সিস্টেমে সিকিউরিটিটা রাখা হয়েছে, হ্যাঁ। তো তারপরেও তুমি মেসেজ দাও পেডে, ইনশাল্লাহ সে তোমাকে সলভ করে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, মুভি দেখবো ব্রো, রাজ বলছো। আরে একদম মনের কথা বলছো ব্রো, আমার তো মুভি দেখতে ইচ্ছে করে এই বৃষ্টির দিনে। তো মুভি পাঞ্চায়েত দেখতেছিলাম আজকে সারাদিন বৃষ্টিতে। সো মুভি তো ক্লাস শুরুর মুহূর্তে এসব কথাবার্তা বলো না। ক্লাসটা আমি নেই, শুরুতেই আমার মুভিতে নিয়ে যাও না। আচ্ছা। তো ভাইয়া, কোয়ালিটি অ্যান্ড্রয়েডে অনেক লো থাকে, আইওএসে করলে ক্লিয়ার এরকম কেন হয়? আরে তাহলে তো সেরা।
আমরা iOS-কে আসলে বেশি প্রমোট করি, আমরা একটু প্রিমিয়াম থাকতে চাই। তো যাই হোক, এবার এমনিতেই হইছে। iOS-এ আসলে ওই ডাটা ব্যালেন্সিংটা ভালো মতো হয়। অপটিমাইজ ডিভাইস তো, ওরা ওই জিনিসপত্রগুলো ভালো মতো বুঝে, অ্যান্ড্রয়েড বুঝে না। এইজন্য হয়। আচ্ছা ভাই, ডাবল ট্যাপ করে আগে পিছনে করার অপশন দেন, আছে তো? অর্ক এটা আছে। এই যে তোমরা এখন ভুল ধরতেছো, এমন মজা নাও ভাইয়া, এটা আছে, তুমি দেখো। স্ক্রিনে ডাবল ট্যাপ করলে সামনে যায়, ডাবল ট্যাপ করলে পিছনে যায়। গতদিন এটা বলতেছিলা যে ভাই টেনে দেখার যে জায়গাটা, সো টেন, ওই সার্কেলে টেন টেন লেখা নাই আমাদের, কিন্তু কথা হচ্ছে ডাবল ট্যাপ করবা স্ক্রিনে, দেখবা ইউটিউবের মতো, এক্স্যাক্টলি ইউটিউবের ম্যানারটা আছে। ঠিক আছে ভাই, ডাইনামিক পড়াবেন না? হ্যাঁ পড়াবো জুবাইর, মানে এইটা হয়ে গেলে আমাদের 10টা চ্যাপ্টারই আমাদের আছে, সেটা বলছি। ডাইনামিক ভেক্টর এগুলো তো পড়ানো হবে। iOS এর ওরা, হ্যাঁ iOS এর ওরা। ইন্টারনেটও ঠিকই আছে ভাই। আচ্ছা ঠিক আছে, চলো এবার ক্লাস শুরু করি, মজা হচ্ছে, আড্ডা হচ্ছে। হ্যাঁ, তো এবার চলো, প্রেশার একটু কমছে। লাস্ট 1.5 মাস তোমাদেরকে রেগুলার হয়তো বা ক্লাস নিয়ে যাওয়া হয়েছে, বা ক্লাস ক্লাস চলছে, আমরা তো আগানো আছি আলহামদুলিল্লাহ, বাট তোমাদের সঙ্গে আসলে আলোচনা করা হয় না, বা খোশ মেজাজে ক্লাস নেওয়ার একটা আমেজ আছে না, যেমন আজকে একাডেমিকের ক্লাসই নিচ্ছি, সারাদিনে মোটামুটি ক্লাস ক্লাস ছিল না, আর রিল্যাক্স, যে কখন ওদের ক্লাস হবে, একটা ভালো লাগবে, আড্ডা আড্ডা দিব, একটা ফুরফুরে একটা ব্যাপার থাকে, তাই না? সো এর আগের এই লাস্টে ওই সব কিছু অনেক ক্লাস টেলাস ছিল, এই ওরকম হয়নি আর কি। ভাই এই চ্যাপ্টারে শেষ করতে কয়টা ক্লাস লাগবে? এই চ্যাপ্টার শেষ করতে বেশি ক্লাস লাগবে না, এই চ্যাপ্টার শেষ 7টা ক্লাস ধরে নাও। হ্যাঁ, 7টা ক্লাস। আচ্ছা, ওকে। এই নাই ভাই বলতেছো, আয়াত নাই আসলেই? আছে আছে আছে, আয়াত আছে। এখনই ক্লিক করে দেখো তুমি। আচ্ছা, এই রানিং ভিডিওতে না? আচ্ছা, মাহমুদা রহমান দিনা, ওকে হয় আছে, ওকে ফাইন, এবার আসো ক্লাস শুরু করি। আচ্ছা, তো আমরা আগের দিন অগ্রগামী তরঙ্গের আসলে ইকুয়েশনটা পড়েছিলাম। হ্যাঁ, আমরা অগ্রগামী তরঙ্গের, আমরা দেখেছিলাম অগ্রগামী তরঙ্গের ইকুয়েশন কি হয়। অগ্রগামী, অগ্রগামী যে তরঙ্গ বা প্রোপাগেটিং ওয়েভ বা ট্রান্সভার্সিভ ওয়েভ যেটা আছে, অগ্রগামী তরঙ্গ, সেই তরঙ্গের সমীকরণ আমরা হচ্ছে গিয়ে জেনারেট করছি। লাস্ট ক্লাসে আমরা এটা ডিরাইভ করছি, যে y ইকুয়ালস টু a সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। ওকে, এই সমীকরণটা আমরা গতদিন দেখছি। কোনটারে কি বলে সেটাও আমরা জেনেছি, অঙ্কও করেছি, তাও একবার মনে করে দিচ্ছি। ওয়াইটাকে বলা হয় সরণ। হ্যাঁ, ওই তরঙ্গের উপরে যে কোনো একটা কণার সরণ, তরঙ্গের উপরে যে কোনো কণার সরণ। ওকে ফাইন। আর এটা কি? বিস্তার। এটা হচ্ছে অ্যাম্প্লিটিউড বা বিস্তার, কতখানি বিস্তার দেয়, মানে কণাটার সর্বোচ্চ কতটুকু উঠতে পারে বা নামতে পারে। ওকে ফাইন। তারপর এই ল্যামডা, এটাকে আমরা বলতেছিলাম ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। ওকে ফাইন। এই যে ভি দেখতেছি, এই ভিকে বলা হয় তরঙ্গের বেগ। তরঙ্গ বা এনার্জিটা সেকেন্ডে কতটুকু আগে যাচ্ছে সেটা, এটাকে আমরা বলছি তরঙ্গের বেগ। এটা কিন্তু কণার বেগ না, এটা তরঙ্গের বেগ। তরঙ্গ কতটুকু আগে যাচ্ছে সেকেন্ডে, তরঙ্গের বেগ। ওকে ফাইন। আর টিটার সময়, দেন এক্স, এই এক্সটা হচ্ছে গিয়ে কণার সরণ বা কণার অবস্থান, কণার সরণ না, সরি, এটা হচ্ছে কণার অবস্থান, কণার অবস্থান। তরঙ্গ মানে একগুচ্ছ কণা, সেট অফ পার্টিকেলস, মাধ্যমের সেট অফ পার্টিকেলস যারা তরঙ্গটাকে হোল্ড করে রাখছে বা তরঙ্গটাকে আগায় নিয়ে যাচ্ছে, তারা কেউ জায়গা থেকে সরতেছে না। তো প্রত্যেকটা কণার নিজে নিজে একটা দূরত্ব আছে, ওই দূরত্বটাকে আমরা এক্স বলি। সো আমরা এটা ইন ডিটেলসে ব্যাখ্যা লাস্ট ক্লাসে পড়েছি, তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম টু দ্য পয়েন্টে অ্যাকুরেটলি আমরা বলেছি আসলে কোনটা দ্বারা কি বোঝায়। ফাইন, লেটসে এখানে একটা পানি মাধ্যমে তরঙ্গ তৈরি হয়েছে, এই যে হচ্ছে কণাগুলো, তরঙ্গটা এইরকম একটা মনে করো অবস্থাতে আছে। ওকে ফাইন। সো এই পার্টিকেলটা, এইটার যে কণা, এই কণাটার সরণটা কিন্তু শূন্য, এটার কোনো সরণ নেই, কণার অবস্থান এখানেই আছে। আবার মনে করো যে এই কণাটার অবস্থান হবে এখান থেকে যে দূরত্ব সেটা, তাহলে এভাবে এক্স এর ভ্যালু ভিন্ন ভিন্ন নিলে আমরা ভিন্ন ভিন্ন কণা পাবো। কোনো কণাই নিজের জায়গা থেকে সরবে না, ও নিজের জায়গায় বসেই লাফালাফি করবে। ওকে, আর সরণ কোনটারে বলে?
সরণ বলে এই কণাটা এখন কতটুকু উপরে বা নিচে আছে। উপরে থাকলে প্লাস, কণা যদি নিচে থাকে তাহলে সেটা মাইনাস সরণ। বুঝতে পারছি? ওকে, ফাইন। তাহলে দেখো এই মুহূর্তে এই কণাটা আছে একদম বিস্তারে, এই মুহূর্তে তার সরণটা বিস্তারের সমান। কিন্তু এই মুহূর্তে এই কণাটার অবস্থা দেখো, এই কণাটার অবস্থানটা হচ্ছে সরণ শূন্য। আবার এই কণাটার অবস্থান দেখো, এই কণাটার অবস্থানটা হচ্ছে এই মুহূর্তে এই কণার সরণটাও বিস্তারের সমান। তার মানে সব কণা একই সময়ে বিস্তারে থাকে না, সব কণা একই সময়ে বিস্তারে থাকে না। ও এখন বিস্তারে আছে, ও এখন বিস্তারে আছে, ও একদম শূন্য সরণে আছে, আবার এই কণাটা ওর একটা সরণে আছে। কিন্তু সবাই একটা সময় বিস্তার পর্যন্ত ওঠে, মনে রাখবা, সবাই একটা সময় অগ্রগামী তরঙ্গে সবাই একবার বিস্তার পর্যন্ত উঠবে। এই যে বিস্তারটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে বিস্তার। এখন এরা দুজন এটাকে ছুঁয়ে দিচ্ছে, কিছুক্ষণ পরে এরা আবার নেমে আসবে, এরা আবার উঠে ওখানে টাচ করবে। তার মানে বুঝতেছি প্রত্যেকটা কণার নিজের নিজের অবস্থান আছে এবং সে নিজের জায়গা থেকে একবার করে হচ্ছে বিস্তারে উঠে যায়। ভাইয়া সাউন্ড কম কিন্তু, আসলে সাউন্ড কম। ঠিকই তো আছে, তাও দেখো। হ্যালো 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 হ্যালো, দাও তো আবার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ফাইন। তো এই কোয়েশন আমরা জেনেছি, এবং আমরা এটা জেনেছি তরঙ্গ সামনের দিকে এখানে আগাচ্ছে, কোন দিকে আগাচ্ছে? এই দিকে আগাচ্ছে। এই দিকে যখন তরঙ্গ আগায়, তরঙ্গ যখন এই দিকে একটা বেগে আগাচ্ছে, তখন আমরা দেখেছি এখানে একটা মাইনাস। তাহলে মনে রাখবা, তরঙ্গ সামনের দিকে অগ্রসর হলে, তরঙ্গ যদি সামনের দিকে অগ্রসর হয়, মানে ডান দিকে অগ্রসর হচ্ছে, হ্যাঁ এদিকে অগ্রসর হচ্ছে, সেই ক্ষেত্রে ইকুয়েশনটা এরকম হবে, y ইকুয়ালস টু a সাইন 2 পাই বাই ল্যামডা vt মাইনাস এক্স। ওকে, দেন তরঙ্গ যদি উল্টা দিকে আগায় এদিকে, খুবই সিম্পল, বুঝতেছো? আমরা দেখছি আগের দিন যে বাম থেকে যদি ডানে যাই তাহলে দশা কমে, এই জন্য এটা বিয়োগ হয়েছে। তাহলে যদি উল্টা কেস হয়, যে এই পাশ থেকে এই পাশে আসতেছে, তাহলে তো দশা বাড়বে। এখান থেকেও দিয়ে গেলে দশা কমে, উল্টা দিকে চিন্তা করলে দশা বাড়ে, তার মানে এখানে প্লাস হবে। সেম থিং এই তরঙ্গের ক্ষেত্রে, y ইকুয়ালস টু a সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স। বুঝছি, এইদিকে অগ্রসর হলে এখানে প্লাস, আর ওইদিকে অগ্রসর হলে এখানে মাইনাস, ব্যাস। ওকে ফাইন। এবং এই দুইটা তরঙ্গেরই বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য এগুলো সেম। এতটুকু বুঝে ফেলছি আমরা, এতটুকু আমরা গত ক্লাসেই বুঝে ফেলেছি। তাহলে আজকে ক্লাসে আমরা শুরুতে যে জিনিসটা জানবো, একটা অঙ্ক করব। এই অঙ্কের মাধ্যমে আমরা একটা জিনিস জানবো। এই অঙ্কটা খুব স্পেশাল, বুয়েট পরীক্ষাতে এর আগে আসছে বা অ্যাডমিশন ফেজে এই অঙ্কগুলো আসে। ওকে, একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ একটি অগ্রগামী তরঙ্গ y ইকুয়ালস টু 5 সাইন পাই 50t মাইনাস এক্স। ওকে, সব কিছু এসআই এককে, সরণ তরণ যা আছে এসআই ইউনিটে, মানে মিটার সেকেন্ড এগুলোতে। এখন আমাদেরকে যেটা বের করতে হবে, 0.75 মিটার দূরত্বের কণার ফোর্থ সেকেন্ডে সরণ কত, সরণ ও ত্বরণ কত। এইখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা আছে, সেটা কি বলতো? কণার। এই শব্দটা দেখলেই বুঝবা এটা কণার চাইছে, তরঙ্গের চায় নাই। অনেকেরই এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা হয়, যে এই সমীকরণের যে এই জায়গাটা আছে বেগ, এই বেগটা যেটা হচ্ছে তরঙ্গের বেগ, সেটারে মনে করে কণার বেগ। না, তরঙ্গের বেগ কণার বেগ এক না। তরঙ্গের বেগ কোনটা? তরঙ্গের বেগ হচ্ছে এই শক্তিটা যে হারে সামনে আগাচ্ছে, কিন্তু কোনো কণা তো সামনে আগাচ্ছে না। সব কণা নিজের জায়গায় বসে সিম্পল হারমোনিক মোশনে দুলতেছে, সরল স্পন্দনে দুলতেছে। তার মানে বুঝতেছি শক্তিটা সেকেন্ডে যতটুকু সামনে যায়, মানে
ওই কণা থেকে আরও কত 1 সেকেন্ডের মধ্যে আরও কতটা দূরের কণাতে খবর চলে যায় যে তাকেও নড়াচড়া শুরু করে দিতে হবে, সেটা হচ্ছে তরঙ্গের বেগ। আর কণার বেগ হচ্ছে কণা নিজের অবস্থানে থেকে কত বেগে নড়াচড়া করতেছে, এবং এই বেগটা কিসের? সহজুনিত স্পন্দনের বেগ। সহজুনিত স্পন্দন একটা কণার বেগ আমরা নির্ণয় করছিলাম না, ওই যে সহজুনিত স্পন্দনের বেগ ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এর আগে চ্যাপ্টারে পড়ছি। সো বুঝতেই পারতেছ যে ওই বেগটা আমাদেরকে বের করতে বলছে, কণার বেগ নট তরঙ্গের বেগ। তো দেখো এইখানে বলা আছে কণার, তাহলে কত মিটার দূরের কণার? দেখো বলে দিছে এই সেই অগ্রগামী তরঙ্গ এত মিটার দূরের কণার, মানে এটাই কিন্তু এক্স, কণার অবস্থান ফিক্সড করে দিছে। এই এক্স এর ভ্যালু এই সমীকরণের এখানে বসাই দেওয়া মাত্রই কিন্তু আমরা ওই স্পেসিফিক কণাটার একটা সমীকরণ পাইলাম, যে সমীকরণটা হচ্ছে ওই কণাটার সরণের সমীকরণ, মানে ওটা একটা সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ। তাহলে দেখো আমরা জাস্ট এক্স এর ভ্যালু এখানে আগে বসাবো, এক্স এর ভ্যালু এখানে আমরা বসাবো, তাহলে ওই কণায় আমরা পৌঁছে গেলাম। ওয়াই ইকুয়ালস টু 5 সাইন পাই 50t মাইনাস এক্সের ভ্যালু বসাই দিলাম 0.75। ওকে, এখন দেখো আমরা ওই কোণায় চলে গেছি। এই সমীকরণে কি কি আছে? এই সমীকরণে আছে হচ্ছে গিয়া এটা সময় আছে, আর ওই কণার সরণ আছে। এটা হচ্ছে ওই কণাটাতে চলে গেছি, কারণ এইটা বসাইছি মানে এবার আমরা ওই কণায় আসছি। তার মানে এটা হচ্ছে সেই কণার সরণ, আর এটা হচ্ছে সময়, কততম সময় না কত। তো এইখানে সময় বসাই দিলে আমরা পাবো সরণটা, বাট আমরা তো এটা সরণ না, আমরা বেগ চাই। তাহলে বেগ কেমনে বের করা যায়? দুইটা ওয়ে আছে। প্রথম ওয়েটা কমপ্লিকেটেড লাগবে, পরেরটা আরও সোজা লাগবে। দেখো প্রথম ওয়েতে আমি যাই, সেটা হচ্ছে যদি আমি কণার সরণ পাই তাহলে বেগ বের করা তো কোয়াইট সিম্পল। কণার বেগ ভিপি, পি দিছি কেন? পার্টিকেল, দ্যাটস ওয়াই ইকুয়ালস টু সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিলেই তো আমি পেয়ে যাচ্ছি কণার বেগ। কণার সরণ তো পাইছি, কণার সরণ পেয়ে গেছি এই এক্স বসায় দেওয়ার মাধ্যমে। ফাইন, এটারে ডিফারেন্সিয়েট করবো। তাহলে সময়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, দেখো সামনে 5 আছে, সাইন রে ডিফারেন্সিয়েট করলে কত হয়? সাইনকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? এটাকে আরেকটু অন্যভাবে লিখে নিতে পারি আমরা। দেখো 5 সাইন পাইটা ভিতরে গুণ করে দিছি 50 পাইটি মাইনাস 0.75 পাই। ওকে, আচ্ছা সেটা দেখো সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ হয়, তাহলে এখানে কজ চলে আসবে 50 পাইটি মাইনাস 0.75 পাই। এবার এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে টি এর সাপেক্ষে, যেটা গুণ করে দিতে হবে। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে তো 0, আর এটাকে করলে টি এর সাপেক্ষে 50 পাই, তাহলে এখানে আসবে 50 পাই। তো এই তো পেয়ে গেছি কণার বেগ। এবার এখানে সময় কত বসাই দিব? সময়টা কত সেকেন্ডে বলছে? বলছে চতুর্থ সেকেন্ডে, মানে এখানে 4 বসাই দিব। তাইলেই দেখো আমরা পার্টিকেলের যে ভ্যালোসিটি এটা বের করে ফেলতে পারবো, যে এই পার্টিকেলটার ভ্যালোসিটি কত। আচ্ছা, এবং কণার বেগটা আসছে মাইনাস 5.53 মিটার পার সেকেন্ড। ও আরেকটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, দাঁড়াও 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 দাঁড়াও, ক্যালকুলেটার চাপতে ভুল হয়েছে, এটা না আনসার, আনসার আসছে এইটা -55.3 মিটার পার সেকেন্ড। মাইনাস আসছে কেন? মাইনাস আসছে কেন নিশ্চয়ই বুঝতে পারছো, যে সরণের বিপরীত দিকে হচ্ছে গিয়া কণার বেগটা। ওকে, বা সরণ হচ্ছে কণার বেগের বিপরীত, উল্টা দিকে মাইনাসে, নিচের দিকে। কণাটা তখন ওই 4 মিটার, এই যে এত মিটার দূরের যে কণাটা আছে, এত মিটার দূরে যে কণাটা আছে ওটা নিচের দিকে নামতেছে। ওকে, ওই মুহূর্তে। ফাইন, সবাই এটা বুঝে ফেলার কথা, তাই না? এটা আমরা সবাই বুঝে ফেলছি, সুন্দর কিন্তু অঙ্কটা, কণার বেগ। এখন এমনি করে ডিফারেন্সিয়েট করলেই হয়ে যায়। আরেকটা কাজও তো করা যায়, কণার বেগটাকে আমরা একটা সূত্র বানায় রেখে দিতে পারি। এই কণার বেগটাকে একটা সূত্র বানায় একবারে রেখে দিতে পারি। সেটা হচ্ছে আমরা দেখছি ওয়াই ইকুয়ালস টু এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এইটারে একবার ডিফারেন্সিয়েট করলেই তো কণার বেগ। এটা যেহেতু কণার সরণ, এক্স মিটার দূরের কণার সরণ, তাহলে কণার বেগ পেতে হইলে ওয়াইকে একবারে ডিফারেন্সিয়েট করতাম,
ছয়কে ডিফারেন্সিয়েট করলে তুমি দেখো এইভাবে লিখতে পারতাম, এ তো আছেই, সাইনকে করলে আসতো কজ, আর এটা থেকে যাইতো 2π/λ ভিটি মাইনাস এক্স, আর এইটাকে আরেকবার যদি টি এর সাপেক্ষে করতাম 2π/v বেরোইতো, 2π/v, এটা আসতো। এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা গুণ করে দিছি, আর এক্স তো ধ্রুবক, ওই কণার অবস্থান তো ফিক্সড, এটা তো 0 হয়ে যেত। তাহলে এটাকে গুছায় এভাবে লিখতে পারতাম, কণার বেগ ইকলস টু 2π/v/λ a cos 2π/λ vt মাইনাস এক্স, এভাবেও রাখা যেতে পারে, এভাবেও রাখা যেতে পারে, একবারে বসাইতে পারবা। এটা মনে রাখার থেকে আমার কাছে মনে হয় ইকুয়েশনে এক্সের ভ্যালু বসায় একবার ডিফারেন্সিয়েট করা ইজি। ওকে, তো এখানে কি করতে হয়, এখানে হচ্ছে গিয়া ওই সমীকরণ তো দেওয়া আছে, এই সমীকরণ থেকে ভ্যালুগুলো বের করে এনে বসাইতা। যদি আমি এখানে বসাই তাহলে এরকম হবে 2π, ভি এর ভ্যালু এই সমীকরণ থেকে বের করতে হইতো, সেটা তো আবার আরেকটা কাজ, তাই না? এটা আবার ব্যালেন্স করতে হবে, এটা আবার ব্যালেন্স করতে হবে, তারপরে ভিটি বের করে এখানে বসাইতে হবে। তো অরেবার এটি ওটা করতে গেলে টাইম আরও বেশি যাবে, বাট তোমরা বুঝেছো কী করতে হবে আর কি। মানে এইটাকে আমরা আগের দিনে যে অঙ্কটা করছিলাম, এখান থেকে ভি ও ল্যামডা সব বের করে ফেলবা, এরপর এখানে বসাবা, এখানে এক্সের ভ্যালুটা বসায় নিবা, কত এক্সের ভ্যালুটা বসায় নিবা, ওই যে 0.75 যেটা দেওয়া সেন্টিমিটার দূরের কণা, টি এর ভ্যালু কত বসাবা, ওটা হচ্ছে 4 সেকেন্ডে বলছে, আর এই ল্যামডা ভি এগুলো বের করে নিবা এই ইকুয়েশন থেকে, এবার বসাবা, আনসার পাবা, সিম্পল। বুঝছি। তো কণার বেগ পারবো। এখন তো আবার কি বলছে, শুধু কণার সরণ লিখে ফেলছি আমি এখানে, সরণ তো না, বলছে কণার বেগ এবং ত্বরণ বের করতে। তো বেগ বের করা শেষ, বেসিক্যালি আমাদের কণার বেগটা বের করতে বলছিল। এরপর হচ্ছে ত্বরণ বের করতে হবে, আমাদের বেগ বের করা হয়ে গেছে, এবার আমরা ত্বরণ বের করতে চাই। তো ত্বরণ বের করতে হলে কি করতে হবে? ত্বরণ বের করতে হলে দেখো এখানে আমি দুইভাবে করতে পারি, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে পারি, এবং এইটারে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কিন্তু ত্বরণ পেয়ে যাব। এখানে পাইছি কণার বেগ, এটা হচ্ছে কণার বেগ, সেভাবে করে যদি ত্বরণ বের করতে চাই, কোয়াইট সিম্পল, বুঝতেছো? ত্বরণ বের করতে চাইলে এই কণার বেগকে আরেকবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিতে হবে, বেগকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ, এবং এটা করলে যে সমীকরণ আসবে এইটা আবার বেরোয় আসবে, কসকে করলে মাইনাস আসবে, তাহলে আসবে মাইনাস 2π/v ল্যামডা এইটার হোল স্কোয়ার ইন্টু এ, এটা আবার সাইন হয়ে যাবে, সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, এইটা হচ্ছে কণার ত্বরণের সমীকরণ। তো আমরা এইগুলো খুব কম অ্যাপ্লাই করবো, জাস্ট বের করে রাখতেছি এখানে। তো বুঝতে পারতেছো, আমরা এখান থেকে ডিরেক্টলিও করতে পারবো। এইটাকে অ্যাগেন ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে অ্যাগেন ডিফারেন্সিয়েট যদি আমি করি, তাহলে দেখো আমরা ভিপি এটা পাইছিলাম 5 ইন্টু 50 হ্যাঁ কস 50πt মাইনাস 0.75 পাই। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব, তাহলে ত্বরণ সময়ের সাপেক্ষে করলে দেখতেছি এই কসকে করলে হয়ে যাবে সাইন, এবং মাইনাস সাইন হয়ে যাবে, তাহলে সামনে মাইনাস 5 ইন্টু 50π, কস হয়ে যাবে সাইন 50πt মাইনাস 0.75 পাই, এবং এটাকে অ্যাগেইন ডিফারেন্সিয়েট করে গুণ করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে 50π বেরোবে, যেটা এখানে গুণ করলে স্কোয়ার হয়ে যাবে। এবার এটা বসাই দিলে অঙ্ক সলভড। এখানে টি এর ভ্যালু কততম সেকেন্ডে, 4th সেকেন্ডে বলছে, আর আর কিছু না, সেটা বসাই দিব, তাহলে আমরা পেয়ে যাব কণার ত্বরণ কত হবে, ওই কণাটার ত্বরণ কত হবে, পার্টিকেলের অ্যাক্সেলারেশন। ওকে, হুম, মেলা অ্যাক্সেলারেশন আসছে, এত বেশি হয় না বড় সড়ো তরঙ্গ না হলে। তো যাই হোক, অঙ্ক আমরা বুঝতে পারছি। ওকে, আই থিঙ্ক সবার জন্য এটা একদম ক্লিয়ার।
তাহলে এইগুলো অ্যাডভান্স টাইপের অঙ্ক। হ্যাঁ, তরঙ্গ পুরো চ্যাপ্টার পড়ে ফেলছে, যাই দেখো কণার কণার বেগ আর তরঙ্গের বেগ কেন আলাদা এটা জানে না, ইভেনচুয়ালি এটাও জানে না কণার বেগ কেন বের করে। ওকে, আচ্ছা, দিনে একটা আনসার দিচ্ছি, ওটার সঙ্গে আমারটা মিলে নেয়। কেন মিলে নেয়? একই তো আসা উচিত। ক্যালকুলেশনটা করি আমি আর একবার। এবার আবার ডিফারেন্ট আসছে। আচ্ছা, এই অ্যান্সারটা আমার ভুল আসছে। আচ্ছা, এটার আনসার হবে এটা। ওকে, ফাইন, বুঝে ফেলছি, সবাই বুঝে ফেলছি। আচ্ছা, সো গেল এটা। সো কণার বেগ টেগ এগুলো আমরা বুঝে গেলাম গা। তো এবার একটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে গিয়া তরঙ্গের ক্ষমতা বের করা। একটা তরঙ্গ কতখানি পাওয়ারফুল, একটা তরঙ্গ কতখানি শক্তিশালী, সেটা তো আমাদের বের করতে হবে, তাই না? আমরা তরঙ্গের ইকুয়েশন দেখছি, তরঙ্গের কণার বেগ কী হবে, কণার ত্বরণ কী হবে, কণার সরণও কী হবে, সেগুলো জেনে ফেলছি। এখন তাহলে এর ক্ষমতা কী হবে, তরঙ্গের পাওয়ার। তাহলে আমাদের জানতে হবে তরঙ্গের পাওয়ার বা ক্ষমতা বা তীব্রতা। এটাকে ক্ষমতা বা পাওয়ার বলে না, এটাকে বলা হয় তরঙ্গের তীব্রতা, ইন্টেন্সিটি। ওকে, ফাইন, তীব্রতা। তো ইন্টেন্সিটিকে আমরা প্রকাশ করি আই দিয়ে। তরঙ্গের তীব্রতা দ্বারা বোঝায় যে একক ক্ষেত্রফল দিয়ে কি পরিমাণ ক্ষমতা পাস করতেছে, একক ক্ষেত্রফল দিয়ে কি পরিমাণ ক্ষমতা পাস করতেছে। তো ব্যাপারটা কীরকম? ব্যাপারটা এরকম, লেটসে এইখানে একটা ক্ষেত্রফল আছে, এখানে একটা ক্ষেত্রফল আছে, যেই ক্ষেত্রফলটা মনে করো এ। এখন এই জায়গার থেকে একটা ট্রান্সভার্সিভ ওয়েভ মনে করো এই ক্ষেত্রফলকে ইন্টারসেক্ট করে গেছে, মানে এটাকে ভেদ করে গেছে একটা তরঙ্গ। ওকে, লেটসে এইটা সেই তরঙ্গ যেটা এটাকে ভেদ করে এখান থেকে যাচ্ছে। তার মানে কি এখান থেকে একটা পাওয়ার সে বের করতেছে না? তো দেখা গেল এখান থেকে সে পি পাওয়ারকে বের করলো, একক ক্ষেত্রফল থেকে পি ক্ষমতা বের হইছে। তাহলে এইটার এ ক্ষেত্রফল থেকে পি পাওয়ার বের হইছে। তাহলে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল থেকে যত বেশি ক্ষমতা বেরোবে তত এইটার ইন্টেন্সিটি বা তীব্রতা বেশি। এখন তীব্রতার সংজ্ঞা অনুযায়ী আমরা জানবো, তীব্রতার সংজ্ঞা হচ্ছে গিয়া একক ক্ষেত্রফল থেকে যে ক্ষমতা বেরোইছে। তাহলে মোট এখান থেকে বেরোছে পি পাওয়ার, ক্ষেত্রফলে ভাগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি এটার পাওয়ার কত হবে। এবং আমরা এটা সবাই জানি, পাওয়ার ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে কাজ, কাজ বা শক্তি। তরঙ্গের ক্ষেত্রে আমরা কাজ বলবো না, বলবো শক্তি, মানে এনার্জি বাই টি। তাহলে এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি তরঙ্গের ক্ষমতা। তাহলে তরঙ্গের ক্ষমতার একক কী হবে? পাওয়ার বাই ক্ষেত্রফল। পাওয়ারের একক আমরা জানি ওয়াট, আর ক্ষেত্রফলের একক হচ্ছে গিয়া মিটার স্কোয়ার। দ্যাট মিন ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, এটা হচ্ছে পাওয়ারের অ্যাকচুয়াল সূত্র। এখন এটাকে আমরা একটু ডিরাইভ করব। দেখো, আই ইকুয়ালস টু পি বাই এ। পি এর এখানে আমরা বসাইতে পারবো ই বাই টি, ইজেন্ট ইট? ই বাই টি, ফাইন। তাহলে এখানে বসে যাবে ই বাই টি, সঙ্গে এ তো আছেই। আচ্ছা, এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি, তাই না? এইবার এইটাকে আমরা আরেকটু ব্যালেন্স করতে পারি। দেখো, সেটা হচ্ছে ই বাই এ। টিটাকে এখানে লিখে এখানে একটা এক্স দিছি, এখানে একটা এক্স দিছি, কাটাকাটি। তাহলে দেখো এটাকে কি বলা যাবে, এটাকে আমরা কি বলতে পারবো? দেখো এখানে এটা বুঝতে পারতেছো, এইটাকে কিন্তু আমরা বলতে পারবো হচ্ছে গিয়া বেগ। আর এটাকে কি বলতে পারবো? আয়তন। এটাকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়ে আয়তন। দেখো, এটাকে আয়তন বলা যায়, এক্স এ এক্স, এটাকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়ে আয়তন, তাই না? ওই যে ক্ষেত্রফল একটু দৈর্ঘ্য, এটাকে একটা আয়তন বলা যায়। তাহলে আই ইকলস টু, দেখো, ই বাই এটা আয়তন বড় ভি, ভলিউম। আর এখানে কি লিখতে পারবা? বেগ, তাই না? বেগ।
এটাকে আমরা লিখতে পারতেছি তরঙ্গের বেগ। বেসিক্যালি এটা হচ্ছে গিয়া তরঙ্গের বেগ, এটা তরঙ্গের বেগ। ওকে, এটা এখানে বসায় দেওয়া হয়েছে। তাইলে এই যে টার্মটা আমরা নতুন করে দেখতেছি, তরঙ্গের এই যে সমীকরণটা দেখতেছি, এটাকে বলা হয় হচ্ছে গিয়া তরঙ্গের শক্তি ঘনত্ব। এটাকে বলা হয় শক্তি ঘনত্ব। শক্তি ঘনত্ব। দেখো, কোনো কিছুকে আয়তন দ্বারা ভাগ করলে ঘনত্ব, এখানে শক্তিরে আমরা আয়তন দ্বারা ভাগ করছি, তাহলে এটাকে কি বলা হবে? শক্তি ঘনত্ব। তার মানে আমরা এটা বুঝে যাচ্ছি যে তীব্রতা বের করার আরেকটা সুন্দর সমীকরণ আছে, ইউজুয়ালি বইয়ে নাই, বাট জেনে রাখলে ভালো। শক্তি ঘনত্ব যদি দেওয়া থাকে, শক্তি ঘনত্বের সঙ্গে তরঙ্গের বেগ গুণ করে দিলেই আমরা পেয়ে যাব ওই যে তরঙ্গটা আছে ওইটার তীব্রতা কেমন হতে পারে। অনেক সময় বলে দিবে যে পাওয়ার ডেন্সিটি এত, পাওয়ার ডেন্সিটিও বলে। ওকে, শক্তি ঘনত্ব বা পাওয়ার ডেন্সিটি। ওকে, ফাইন। তো শক্তি ঘনত্বের একক কী হওয়া উচিত? শক্তির একক জুল, আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব। দ্যাট মিন্স জুল পার মিটার কিউব। ওকে, ফাইন। ওকে, আচ্ছা, তোমরা কোনো মডারেটর নিয়ে আসলে কথাবার্তা বলতেছো, ভালো কথা। তোমাদেরকে একটু পূর্বাভাস দিয়ে রাখি, হ্যাঁ। আমরা খুব রিসেন্ট টাইমে, তোমরা দেখেছো, তোমরা আমার সঙ্গে যুক্ত আছো, তোমরা আমার সব কিছুই দেখে শুনে আসছো, আমি জানি। বিকজ আমরা নিজেরা আসলেই অডিয়েন্সকে খুব কম জানাই। আমাদের এই কোর্সে তোমরা যারা আসো, এই ডুয়ার্ডায় যারা আসো, তারা ডেফিনেটলি মনে মনে এটা ভাবো যে ভাই যেরকম পড়ায়, যত সহজ করে, যত সুন্দর করে আমারে বুঝাই দিল, এই জিনিসটাই না বাইরে মেজরিটি মানুষজন জানে না। এই জিনিসটাই বাইরে মেজরিটি মানুষজন জানে না। বাইরে সবাই যেটা সর্বোচ্চ মনে করতেছে, তার থেকেও যে আসলে ভালো করে জিনিসপত্র পড়ানো যেতে পারে, সেটা তোমরা আমাদের এই কোর্সে যুক্ত হয়ে পড়ার পরে তুমি এটা বিশ্বাস করো এবং তোমরা এটা মানো। আমি জানি তোমরা প্রত্যেকে এটা মানো যে ভাই কেন হচ্ছে এই জিনিসটাকে বেশি করে ফলাও করে বলে না। সবাই তো অনেক কিছু করে, প্ল্যাটফর্মে যায় অনেক বড় বড় কাজবাজ করে, বাট ভাই তো করতে পারে অনেকটাই, কিন্তু সেটা নিয়াজ ভাই করেন না। আমাদেরই পড়াচ্ছেন, অত বেশি বলেন না। তো সেটা বলি না, সেটা আমার ডেফিনেটলি আছে, বিগ রেস আছে, একটা রোড ম্যাপ আছে, আমি জানি আসলে কোনটা করা উচিত। তোমাদের কাছে যদি আমার বিশ্বাসটা, আমার এই ক্রিডেন্সিয়াল ব্যাপারটা যদি আমি তোমাদের কাছে পোর্ট্রেট না করতে পারি, আমি মানুষকে বলার মধ্যে আসলে তেমন বড় হতে পারবো না। বাট তোমরা যদি বিশ্বাস করো তাহলে সেটা দরকার আছে। তো এখন ওই জায়গা থেকে আমি মনে করি যে উই নিড আ টিম। তোমরা আমাদের টিমের মেম্বার, তোমরা আমাদের এই ফিজিক্স ম্যানিয়াক পরিবারের ডেফিনেটলি একটা ইন্টিগ্রেটেড পার্ট। ওকে, সো আমি চাই যে, আমরা চাই যে এই আমাদের যারা ব্যাচের স্টুডেন্ট আসো, তাদেরকে আসলে এই পর্যায়ে তাদেরকে নিয়ে একটা ছোটো টিম গঠন করা। তোমাদের পড়ালেখা নিয়ে ব্যস্ততা আছে, কিন্তু প্রোডাক্টিভ কাজে সময় দিলে ডেফিনেটলি তোমাদের পড়ালেখার ব্যস্ততা কমবে না, আরও বেশি তোমরা সেদিকে ধাবিত হবে। সেই জন্য আমরা একটা ছোটো মডারেটর গ্রুপ আসলে তৈরি করতে চাই, এবং সেটা তোমাদের ভিতর থেকেই। বুঝতে পারছি 26 ব্যাচের জন্য। এর আগে আমরা এত মডারেটর নিয়ে কাজ করি নাই কখনো। আমার সঙ্গে তোমরা নাদিদ ভাইকে চিনো, আমরা দুজনে তোমাদের এই জিনিসপত্রগুলো মেনটেন করে থাকি। বাট আমরা বড় টিম নিয়ে কাজ করতে খুব একটা পছন্দ করি তাও না। ট্রু। ঠিক আছে, তো এই পর্যায়ে তোমরা যারা যারা আগ্রহী আছো, তাদেরকে এটা বলে রাখলাম ক্লাসে, এবং তোমরা দেখতে পাবা যে তোমাদের এই গ্রুপগুলোতেই, এই প্রাইভেট গ্রুপগুলোতে আমরা মডারেটরে সার্চিংয়ের জন্য যারা আগ্রহটা আছে, করতে চাও, তারা ডেফিনেটলি এখানে সাড়া দিবা। ঠিক আছে নাদিদ? তাহলে এটা নেক্সটে। ওকে, খুব রিসেন্টলি এই উইকেই তোমরা জানতে পারবা। ফাইন, ফাইন। ওকে, সো এতটুকু আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, সো আমরা তরঙ্গের তীব্রতার এই অংশটাতে এতটুকু বুঝে ফেলছি। তো আমার মনে হয় এই পর্যায়ে আমরা একটু সামনে না আগাই, এরপর একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা আজকে দেখবো, সেটা হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণটা ডিরাইভ করবো। গতদিন অগ্রগামী তরঙ্গের ছিল, আজকে স্থির তরঙ্গের সমীকরণ ডিরাইভেশনে যাবো। বাট ওই ডিরাইভেশনের আগে এই পর্যায়ে যেহেতু আজান দিয়ে ফেলছে, তোমরা একটু নামাজটা পড়ে নাও, হ্যাঁ। তারপরে আমরা ওই অংশটাতে ঢুকবো। ওকে, ফাইন। একটু নামাজটা পড়ে নাও, এরপরে স্থির তরঙ্গটা পড়ে আছে ক্লাস শেষ। খুব বড় হবে না, নামাজের পরে আমরা আর 15 মিনিটের মতো বা 20 মিনিটের মতো টাইম যাবে। আসতেছি। ওইটা কি হয়েছে?
পরে দেখলাম পেজে ভুল ইমেল দিয়ে রাখছে, দিয়ে আর ব্লক হয়ে আছে, তো মানে বুঝতে পারিনি আর কি, ঝামেলা অর্ধেক। ফাইন। সো সবাই আর একবার চলে আসো, সেক্ষেত্রে আজকে আমাদের যতটুকু পড়ার আমরা ওটা পড়ে ফেলি। আচ্ছা, ব্রেক টাইমটা শেষ। আচ্ছা ফাইন। সো আমরা ঘন ক্ষমতার তীব্রতার সূত্রটা পড়ছিলাম। ফাইন, তাহলে এই পর্যন্ত আমরা দেখছি, এটাকে আরও মডিফাই করা যাবে। হ্যাঁ, এটাকে আরেকটু গুছানো যাবে। এটা একটা সূত্র এভাবে থাকলো। পাশাপাশি এই পর্যায়ে আমরা যেটা করব, এই সমীকরণটাকে আরেকটু বেশি ডিটেলস করার জন্য এই ক্ষমতা, এই শক্তিটাকে আমরা এখানে রিপ্লেস করে দিব, তরঙ্গের শক্তিকে এখানে রিপ্লেস করব। এখন দেখো যে শক্তি ইকলস টু কী হওয়া উচিত? তরঙ্গ তো বেসিকলি শক্তিকে প্রভাবিত করে, এটা তো তরঙ্গের শক্তি। তাহলে তরঙ্গের শক্তি যদি আমরা বের করতে চাই, দুই ধরনের শক্তি হতে পারে, একটা হচ্ছে বিভব শক্তি, আরেকটা হচ্ছে গতিশক্তি। আমরা দেখছি তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের বিভব শক্তি না, তরঙ্গে হচ্ছে গিয়া অগ্রগামী তরঙ্গে একটা শক্তিকে সামনে নিয়ে যায় বা গতিশক্তিকে সামনে নিয়ে যায়। ওকে, কণার যে গতিশক্তি, এই গতিশক্তিকেই তারা সামনে প্রভাগেট করে। ফাইন, তার মানে বুঝতেছি গতিশক্তি থাকে বাট বিভব শক্তি শূন্য। তাইলে এখান থেকে আমরা তরঙ্গের শক্তি, গতিশক্তি ইকলস টু, এটা তো শূন্য, হাফ এম ভি স্কোয়ার, এই যে কণার ভর আর এটা হচ্ছে তরঙ্গের বেগ। ওকে ফাইন, সরি কণার ভর এবং এটা হচ্ছে গিয়ে কণার বেগ। এখন এই সূত্র আমাদের সবার জানা আছে, ভি ইকলস টু ওমেগা আর, তাই না? ওই যে কণাগুলার যে বেগ আমরা দেখেছি, কণাগুলা যে লাফাচ্ছে, এই যে কণাগুলা যে উপরে নিচে ওঠানামা করতেছে, এটা একটা সরল ছন্দিতে স্পন্দন। এবং এই যে কম্পন আছে, এই কম্পনটা আমরা দেখছি পর্যাবৃত্ত গতিতে, যেটা বৃত্তীয় গতির প্রজেকশন বা একটা সার্কুলার মোশনের প্রজেকশন, বা আমরা বলতে পারি বৃত্তীয় গতির ছায়ার গতিটা এরকম হয়। তার মানে সেই যে বৃত্তীয় গতিটা আছে সেটার ওমেগা এটা, আর এটা হচ্ছে ঘূর্ণন ব্যাসার্ধ। এবং আমরা এটা জানি এটাই কিন্তু বিস্তারের সমান হয়, এটা আমরা জানি এই ব্যাসার্ধটাই বিস্তারের সমান। তার মানে ওমেগা এ। ওকে, তাহলে বেগের এখানে ওটা বসানো যাবে। তাহলে শক্তি ইকলস টু হাফ এম ওমেগা এ, এইটার হোল স্কয়ার। দেখো ওমেগা ইকলস টু, এটা আমরা আবার জানি, ওমেগা ইকলস টু টোয়াইস পাই এফ, এফটা হচ্ছে কণার কম্পাঙ্ক। তাহলে এখানে টোয়াইস পাই এফ এ, এইটার হোল স্কয়ার। তাহলে কিন্তু আমরা এখান থেকে হচ্ছে গিয়ে ই এর ইকুয়েশন পেয়ে গেছি, ই ইকলস টু এটা আমরা পেয়ে গেছি। তাহলে এই পর্যায়ে আমরা যে ক্ষমতা বের করছিলাম, ক্ষমতার এই পর্যন্ত আমরা ছিলাম যে তরঙ্গের ক্ষমতা আই ইকলস টু ই বাই ভি ইন্টু হচ্ছে ভি। ওকে, এই জায়গাতে আমরা এই ইকুয়েশনটা জেনারেট করে রাখছি। এখানে ই এর জায়গায় এই ভ্যালুটা বসাই দিব। তাহলে আই ইকলস টু, এইটা বসবে ই এর এখানে। তাহলে দেখো হাফ এম, এই যে 2 পাই আছে হয়ে যাবে হচ্ছে 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই ভি ইন্টু ছোট ভি। এটা বড় করে বসাইছি। এবং দেখতেছো এই 2 এর সঙ্গে এই 4 কেটে যাবে, থাকবে 2। ওকে, এবং আমরা এটা সবাই জানি, ভর বাই আয়তনকে কি বলে? ঘনত্ব। ভর বাই আয়তনকে বলা হয় ঘনত্ব। তাহলে আই ইকলস টু, উপরে থাকলো এই যে 2, এই যে পাই স্কোয়ার, তারপরে দেখতেছো এম বাই ভি ইকলস টু হচ্ছে ঘনত্ব, এইখানে একটা বেগ আছে সেই ভি এখানে, আর সঙ্গে আছে এফ স্কোয়ার আর এ স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের তরঙ্গের তীব্রতার অ্যাকচুয়াল সমীকরণ। তাহলে এটাকে মনে রাখার জন্য আমরা এভাবে লিখব, আই 2 পাই স্কোয়ার, প্রথমে স্কোয়ারগুলো টার্মগুলো দিব, এফ স্কোয়ার এ স্কোয়ার, কম্পাঙ্কেরও বর্গ বিস্তারেরও বর্গ, এর সঙ্গে হচ্ছে ঘনত্ব, ওই মাধ্যমের ঘনত্ব। ওকে ফাইন, আর সঙ্গে হচ্ছে গিয়া বেগ, তরঙ্গের বেগ। ওকে ফাইন,
তাহলে এই যে দেখো আমরা তীব্রতার সম্পর্ক মনে রাখতে পারবো, এটা বড় একটা সম্পর্ক, বাট এটা মনে রাখবা। ওকে, এবং এখান থেকে আমরা দেখতেছি তীব্রতা কোন কোন টার্মের উপরে ডিপেন্ড করবে। ওকে ফাইন, তাহলে দেখো এইখান থেকে 2π² ধ্রুবক, তাহলে তীব্রতা আই ঘনত্বের, এটা কিন্তু ঘনত্ব, আমরা প্রত্যেকটা টার্ম একটু জেনে নিই। এটা হচ্ছে ঘনত্ব, সরি এটা হচ্ছে কম্পাঙ্ক, কণার কম্পাঙ্ক, এটা কণার কম্পাঙ্ক, কণাগুলো যে কাঁপছে ওর কম্পাঙ্ক। এটা কি বিস্তার, তরঙ্গের বিস্তার। ফাইন, এই রোটা কি, মাধ্যমের ঘনত্ব, যে মাধ্যমে তরঙ্গ চলতেছে, মাধ্যমের ঘনত্ব। আর এই ভিটা কি, মাধ্যমের বেগ, মাধ্যমের বেগ। ওকে ফাইন, তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারতেছি আয়ের সঙ্গে কম্পাঙ্কের সম্পর্ক, তরঙ্গের তীব্রতা কণার কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। মানে বুঝতেছো, কণা যদি অনেক জোরে জোরে কাঁপে তাইলে ওই তরঙ্গটাও পাওয়ারফুল। খুব সিম্পল না? ভূমিকম্পর তীব্রতা কেমনে মাপে, মাটির কম্পন দেখা, বুঝতেছো? সো ওই মাটিটা হচ্ছে মাধ্যম, মানে কণা। সো যদি জোরে কাঁপে, ফ্রিকোয়েন্সি রিডার দিয়ে ফ্রিকোয়েন্সি যদি বেশি পায়, তাহলে ওখান থেকে তীব্রতা বের করে, বুঝছি। আর খুব চমৎকার একটা আছে, আমার মনে আছে একবার রানা প্লাজা ভেঙে যায়, হচ্ছে গিয়া রানা প্লাজা ভেঙে যাওয়ার ব্যাপারটা তোমরা সবাই জেনে থাকছো। তো তখন এক পলিটিশিয়ান, আমি নাম উল্লেখ করলাম না, সে একটা লজিক দিয়েছিল রানা প্লাজা ভেঙে যাওয়ার পিছনে। তখন হচ্ছে এনটি টিম যারা ছিল তারা আন্দোলন করতেছিল ওই সময়। তো তার লজিক ছিল রানা প্লাজা ভেঙে গেছে এই কারণে, কজ আন্দোলনকারীরা হচ্ছে গিয়ে রানা প্লাজার দরজা ধইরা বা দেয়াল ধইরা ধাক্কাধাক্কি করছে, এই জন্য ভেঙে গেছে। দ্যাট ওয়াজ কোয়াইট ফানি। তো যাই হোক, এটার সঙ্গে এটা মিলে, দেখো এই যে এটা ঠিকই বলছে, কিন্তু সাইন্টিফিক্যালি ঠিক বলছে, তাই না? যে যত ফ্রিকোয়েন্সি ধাক্কাধাক্কি বেশি করলে বেশি জোরে কাঁপবে, তরঙ্গ তীব্রতাও তত বেশি হবে। আচ্ছা ফাইন, তো এবার দেখো বিস্তারের সাথে সম্পর্ক কি। তরঙ্গের তীব্রতা এর বিস্তারেরও বর্গের সমানুপাতিক। মানে যত বেশি বিস্তার নিয়ে কণা কাঁপবে তত তরঙ্গটা তীব্র। খুব সিম্পল, ঢেউ যখন আসে বেশি শক্তি নিয়ে আসে, দেখবো ওটা উঁচু ঢেউ আসে, বিস্তার বেশি। এর পাশাপাশি আমরা এই সূত্র অনেক জায়গায় ইউজও করছি অলরেডি। আমি বলেছিলাম তরঙ্গে এটা জানবো কেন, আমরা ইউজ করছি হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারে 3.2-এ। আমরা সেকেন্ড ইয়ারে যে পার্টটা আছে ওখানে আমরা যখন হচ্ছে ভৌতোলকবিদ্যা পড়ছি তখন এটা আমরা দেখেছি। ওকে, ঘনত্বের সঙ্গে কি সম্পর্ক দেখতেছি, যে ঘনত্বের, এই যে ঘনত্বের সঙ্গে হচ্ছে সমানুপাতিক। তো আমার তরঙ্গের তীব্রতা মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক। মাধ্যম যত ঘন হবে তরঙ্গ তত তীব্র হবে। আমরা দেখছি কঠিন মাধ্যমে হচ্ছে গিয়ে তীব্রতা বেশি। ওকে ফাইন, এরপর আমরা দেখতেছি মাধ্যমের বেগ, তাহলে আই মাধ্যমের বেগেরও সমানুপাতিক। মানে তরঙ্গ যত দ্রুত প্রপাগেট করবে তত সেটা তীব্রতার তরঙ্গ হবে। তাহলে এই সম্পর্কগুলো আমরা সবাই দেখে ফেলছি। এটা দিয়ে সামনে আমাদের আরও অনেক কাজ হবে, ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কের ভিতরেও আমরা এটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যায়ে তরঙ্গের তীব্রতা নির্ণয় করার যে ফর্মুলা আছে সেটা দেখে ফেলছি। ওকে, তো অগ্রগামী তরঙ্গের সব টার্মই আমরা দেখছি। তরঙ্গের সমীকরণ ডানে গেলে কি হবে, বামে গেলে কি হবে, আমরা দেখেছি কণার বেগ কত হবে, কণার ত্বরণ কত হবে। পাশাপাশি আমরা এখান থেকে আরও দেখলাম তীব্রতার অ্যাকচুয়াল সমীকরণটা কি, ওখান থেকে এটা মিড লেভেল একটা সমীকরণ আছে পাওয়ার ডেন্সিটি, সেটা কি, এবং আমরা জানলাম যে অ্যাকচুয়ালি যায় ফাইনালি তীব্রতার সঙ্গে তরঙ্গের সকল টার্মের সম্পর্কগুলো কীরকম হবে। তাহলে এই পর্যায়ে আমরা একটা ছোট অংশ করে আসলে আজকে ক্লাসটা এখানে শেষ করব। সেটা হচ্ছে স্থির তরঙ্গ বলে একটা তরঙ্গ আছে, যেই তরঙ্গের সমীকরণটা আজকে আমরা ডিরাইভ করব। লাস্ট ক্লাসে অগ্রগামী তরঙ্গ পড়েছি, আজকে তরঙ্গের কিছু অগ্রগামী তরঙ্গের কিছু প্রপার্টিজ সঙ্গে স্থির তরঙ্গ। ওকে, স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গ। ফাইন, স্থির তরঙ্গের নাম শুনেই কিন্তু বুঝতেছো, আগেরটা ছিল অগ্রগামী মানে সামনের দিকে অগ্রসর হয়, আর স্থির মানে এটা স্থির, এটা হচ্ছে সামনে পিছনে অগ্রসর হয় না। এটা একই একটা নির্দিষ্ট মাধ্যমে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে এক জায়গায় উপরে নিচে দুলতে থাকে, বাট সামনে যায় না পেছনে যায় না, স্থির তরঙ্গ। তাহলে আমরা এটা বলতে পারি, সংজ্ঞাটা এরকম, মাধ্যমের সীমাবদ্ধ স্থানে একই কম্পাঙ্ক বিস্তার এর দুটি
অগ্রগামী তরঙ্গ বিপরীত দিক থেকে মিলিত হলে যে তরঙ্গ তৈরি হয় ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? দুইটা অগ্রগামী তরঙ্গ থাকবে যারা বিপরীত দিক থেকে মিলবে, দেখতেছো বিপরীত দিক থেকে মিলবে এবং একই টাইপের তরঙ্গ, দেখতেই পাচ্ছ। এটাকে আমরা আলোর ক্ষেত্রে বলছিলাম সুসংগত তরঙ্গ। যারা 3.2 এ যুক্ত হও না, ডেফিনেটলি 3.2 এ যুক্ত হয়ে যাও, এই মাসের মধ্যেই যুক্ত হয়ে যাও, কজ এই মাসের মধ্যেই আমাদের ফার্স্ট পেপার কোর্স আসলে এন্ডিংয়ে চলে যাবে 3.1। এরপর তোমাদের এটা গুছায় রাখবো। আমাদের কোর্স শেষ মানে যে সেই কোর্সের কাজ শেষ তা না, আমি কোর্সকে এভাবেই বানায় রাখছি, আমরা এভাবেই গুছায় রাখছি, কোর্সটা একবার নিয়ে শেষ করে রাখছি এবং যারা এনরোল করে রাখছো তারা ওই টেস্টের পরে যে তোমার কী হবে, সেকেন্ড ইয়ার পড়া শুরু করবা, কিছুদিন পরে ফার্স্ট ইয়ার ভুলেই যাবা, এই হবে জানি তো আমি। কিন্তু কথা হচ্ছে যাদের কাছে এই কোর্সে সকল ক্লাস গুছায় থাকবে তার মনে কনফিডেন্স থাকবে, যেগুলো তো ভাই এমনভাবে পড়াইছে বলা আসলে সোজা না, আর হচ্ছে কোথাও ভুলে গেলেও দুবদাব দেখে নিলে মনে পড়ে যায়, ঠিক আছে? সো তখন আমাদের রানিং থাকবে 3.2, যেখানে অলরেডি আমরা 4 নম্বর চ্যাপ্টারে চতুর্থ ক্লাস নিচ্ছি, আর 3টে চ্যাপ্টারে ক্লাস নেওয়া হয়েছে, ভৌত আলোকবিদ্যা, তাপগতিবিদ্যা এবং স্থিরতড়িৎ। তো ওখানে যুক্ত থাকবে, কারণ ওখানে কিন্তু তখন অ্যাক্টিভ ক্লাস চলতে থাকবে এবং এই দুইটা কোর্সে পূর্ণাঙ্গভাবে যুক্ত থাকলেই তুমি আসলে আমাদের আন্ডারে আসো। এবং কোর্সের প্রাইসগুলো নিয়ে আমার এক্সট্রা বলার কিছুই নেই, তোমরা জানো আসলে খুব মিনিমাল প্রাইসে তোমাদের কাছে এই কোর্সটা এখন আছে। এই মুহূর্তে তোমরা 1500 টাকায় ডিওয়ার্ডে 3.2 পাচ্ছ, আর 3.1ও সেই প্রাইসেই পাচ্ছ। বন্ধুদেরকে সাজেস্ট করতে বলবো না। ওকে ফাইন, এবার আসো যে সীমাবদ্ধ স্থানে একই কম্পাঙ্ক এবং বিস্তারের মানে একই টাইপের দুটো তরঙ্গ, বাট তারা দুটো বিপরীত দিক থেকে আসছে, এরা মিলে গেলে কি হবে, একটা একটা আটকায় দিবে, আটকায় দিলে একটা নির্দিষ্ট জায়গায় দুজনেই থাকবে, দুজনেই তরঙ্গ আকারে থাকবে, বাট পুরা ইউনিটটা সামনেও যাবে না পেছনেও যাবে না। তো ব্যাপারটা এরকম, দেখো যে এই দিক থেকে একটা অগ্রগামী তরঙ্গ আসছে এবং এই তরঙ্গ আর এদিক থেকেও একটা অগ্রগামী তরঙ্গ আসছে, তাহলে এটা হচ্ছে ওয়াই1 অগ্রগামী তরঙ্গ, এটা ওয়াই1, এই ডান থেকে বামে গেছে, কি হবে এ সাইন 2π/λ, বাম থেকে ডানে যাচ্ছে ভিটি মাইনাস এক্স, আমরা দেখছি বাম থেকে ডানে গেলে ভিটি মাইনাস এক্স। এই দিক থেকে একটা অগ্রগামী তরঙ্গ এদিকে আসছে ওয়াই2, একই দেখো কম্পাঙ্ক, তারপরে বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্য, এই তিনটা একই। তার মানে এটা ক্ষেত্রে সমীকরণ এ সাইন 2π/λ, এখানে ভিটি প্লাস এক্স, বুঝতে পারছো? ওটা ওই দিক থেকে আসতেছে, তাই তো এরা এসে এখানে মিলবে, মিলে এখানে একটা স্থির তরঙ্গ তৈরি করবে। এখানে এসে যখন এরা মিলবে তখন এখানে তারা স্থির তরঙ্গ তৈরি করবে, এই জায়গাতে তারা স্থির তরঙ্গ তৈরি করবে। ওকে ফাইন, তাহলে এখন আমরা বুঝতেছি এই দুইটা তরঙ্গের যোগফলে এখানে স্থির তরঙ্গ তৈরি হবে। সো উপরিপাতন নীতি বলে একটা নীতি আছে, যে তরঙ্গের উপরিপাতন নীতি, তরঙ্গের ওভারল্যাপিং ল বা উপরিপাতন নীতি। এটা আমরা ভৌত আলোকবিদ্যায় পড়েছি 3.2-তে। ফাইন, উপরিপাতন নীতি কি, দুইটা তরঙ্গ যদি একটা একটার উপর উপপাতিত হয় তাহলে লব্ধি তরঙ্গের সরণ হবে ওই দুইটা তরঙ্গের সরণের লব্ধি সরণের সমান। মানে ব্যাপারটা এরকম, এখান থেকে একটা তরঙ্গ আসছে ওয়াই1, এখান থেকে একটা তরঙ্গ আসছে যেটা হচ্ছে ওয়াই2, এই দুটো যদি উপরিপাতিত হয় যে লব্ধি তরঙ্গ তৈরি হবে তার সরণ হবে হচ্ছে ওই দুইটা সরণের যোগফল, এটাই উপরিপাতন নীতি। লব্ধি সরণ মানে ভেক্টর যোগফল। এবং ভেক্টর যোগফল কেমনে হচ্ছে দেখো, এইখানে কিন্তু ত্রিকোণমিতি আছে, তোমরা বলতে পারো ডিরেক্টলি তো যোগ করে দিবেন ভাই, ডিরেক্টলি যোগ করলেন, বাট এটা তো ভেক্টর যোগফল হওয়ার কথা, এগুলো তো ভেক্টর যোগফল হওয়ার কথা, কিন্তু এখানে ডিরেক্ট যোগ করলেই ভেক্টর যোগফল হয়ে যাচ্ছে। কেমনে দেখো তো, দেখো এখানেও সাইন আছে এবং এখানেও সাইন আছে, মানে এর সঙ্গে আবার একটা কোণও আছে, মানে এই কোণের যোগ হয়ে যাচ্ছে, মানে কি ভেক্টরের তো দিক মানে কোণ, মানে কোণের হিসাব তো চলে আসতেছে। তার মানে বুঝতেছো দুইটা তরঙ্গ উপরিপাতিত হলে লব্ধি তরঙ্গের সরণ হবে ওই দুইটা তরঙ্গের সরণের যোগফলের সমান। তাহলে এই দুইটা তরঙ্গের তো সরণ আমরা জানি, তাহলে
লব্ধি তরঙ্গ যেটা কিনা স্থির তরঙ্গ সেটাই কষ্ট হবে ওই দুইটা যোগফলের সমান। এখন ওই দুইটা তো আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, আরেকটা হচ্ছে এ সাইন 2π/λ ভিটি প্লাস এক্স। ওকে ফাইন, এখন এদেরকে যোগ করতে হবে। তো দেখো এটা কিন্তু কমন যাবে, এ যদি কমন যায় তাহলে সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স প্লাস সাইন 2π/λ ভিটি প্লাস এক্স। এখন এটা কি সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র না? নিশ্চয়ই তোমাদের মনে পড়ে যে এইটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি, দেখতেছ এটা সাইন সি এটা সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি? সাইন সি প্লাস সাইন ডি ইকুয়ালস টু কি হয়? সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, মনে আছে তোমাদের? বা সাইন এ প্লাস সাইন বি, যেভাবেই তুমি পড়ো। সো এটাকে আমরা সেই সূত্রে ফেলে দিব। এ ও বাই দ্য ওয়ে এখানে একটা টু আছে, ডোন্ট ফরগেট ইট, দেখলাম তোমাদের মনোযোগ। হ্যাঁ ফাইন, তো এখানে একটা টু চলে আসবে। সাইন সি প্লাস ডি এই দুটো যোগ করলে 2π/λটা কমন আছে, দেখো এটাতেও আছে এটাতেও আছে, নিয়ে নিছি। আর এখানে থাকতেছে ভিটি মাইনাস এক্স প্লাস ভিটি প্লাস এক্স ডিভাইডেড বাই টু, নিশ্চয়ই বুঝছো। এরপর কস 2π/λ এটা কমন যায়, এখানে থাকতেছে ভিটি মাইনাস এক্স, যেহেতু মাইনাস এটা মাইনাস হবে তাহলে মাইনাস ভিটি মাইনাস এক্স বাই টু। ওকে, সেই পর্যায়ে ক্যালকুলেশন একদম সোজা হয়ে গেছে, এই মাইনাস এক্স এই প্লাস এক্স কাটা, আবার এখানে মাইনাস ভিটি এই প্লাস ভিটি কাটা। ওকে ফাইন, দেন ওয়াই ইকুয়ালস টু এই টুটাকে সামনে লিখলাম টোয়াইজ এ, এই কসটাকেও আমি সামনে লিখলাম, দেখো কস 2π/λ। তো এখানে দেখতেছ এখানে কি আসে দেখো মাইনাস টু এক্স, একবারে লিখবো মাইনাস টু এক্স, নিচে টু আর উপরে টু কেটে গেছে, মাইনাস এক্স কস মাইনাস এক্স, মাইনাস কিন্তু কস খেয়ে ফেলে, তাহলে থাকবে হচ্ছে এক্স, মানে এইটা ক্যালকুলেশন করলে সিম্পলি আসবে এক্স, মাইনাস এক্স আসতো ওই কস ওই মাইনাস গিলে ফেলছে, দ্যাটস ওয়াই এখানে এক্স। আর এরপরে সাইন 2π/λ, এক্স এক্স তো বাদ, টু ভিটি আসতো, নিচে টু দ্বারা কেটে গেলে থাকবে সিম্পলি ভিটি। এই যে আমরা পেয়ে গেছি স্থির তরঙ্গের আদর্শ সমীকরণ, এটা হচ্ছে স্থির তরঙ্গের আদর্শ সমীকরণ, এটাই স্থির তরঙ্গের আদর্শ সমীকরণ। স্থির তরঙ্গের আদর্শ সমীকরণ, আদর্শ বলার দরকার নেই, মানে সমীকরণ। ওকে ফাইন, এটা নিয়ে ইন ডিটেলসে আমরা নেক্সট ক্লাসে যাব, বাট আজকের উদ্দেশ্য ছিল এটা জেনারেট করা পর্যন্ত, ঠিক আছে? এবং আজকের উদ্দেশ্য আমাদের সফল হয়েছে। তো আমরা এতটুকুই আছে পড়বো করে, এবং মনে রাখবা এটা মনে রাখতে তোমাদের একটু প্যারা হইতে পারে, বা দেখো মনে রাখা একটা সহজ কৌশল আমি দিয়ে দিচ্ছি। এইভাবে এই সমীকরণটা মনে রাখতে হবে, ওয়াই প্রথমে লিখবা টোয়াইজ এ, এরপর সাইন কস দুইটা থাকবে, এখানে লিখবা কস, এখানে লিখবা সাইন, দুইটার সঙ্গেই তরঙ্গ সংখ্যা গুণ করবা, মানে 2π/λ গুণ করবা, এটাকে তরঙ্গ সংখ্যা বলে, আমরা আগের ক্লাসে দেখছি। 2π/λ দুইটার সঙ্গেই গুণ করবা, কজের সঙ্গে দিবা এক্স আর সাইনের সঙ্গে দিবা বিটি, শেষ। ওকে ফাইন, আচ্ছা এখন যে এই অংশটা, এই যে পুরো কস সহ যে অংশটা, এটাকেই বলা হয় স্থির তরঙ্গের বিস্তার, এটাকেই আমরা বলবো স্থির তরঙ্গের বিস্তার, এই পুরোটাকেই আমরা বলতেছি স্থির তরঙ্গের বিস্তার। কেন এটাকে স্থির তরঙ্গের বিস্তার? দেখো এর ভিতরে কোনো সময় নাই, টি নাই, বাট এখানে তো টি আছে,
টি আছে মানে এটা তো আসলে ডাইনামিক পার্ট, গতিশীল পার্ট, সময়ের সঙ্গে চেঞ্জ হয়, বাট এটা তো সময়ের সঙ্গে চেঞ্জ হয় না। তার মানে এটা তো এই পুরো অংশটাকেই আমরা ধরতে পারবো এটা একটা বিস্তার। এটাকে আমরা বলতেছি স্থির তরঙ্গের বিস্তার। স্থির তরঙ্গের বিস্তার, স্থির তরঙ্গের বিস্তার। ওকে, ফাইন। তাহলে স্থির তরঙ্গের বিস্তার এটাকে আমরা যদি এ বলি, তাহলে সমীকরণটা এরকম, y ইকুয়ালস টু a সাইন 2π/λ vt, এটা স্থির তরঙ্গের সমীকরণ। এবং মনে রাখবা যে স্থির তরঙ্গের যে বিস্তার এ ইকুয়ালস টু কত, টোয়াইজ এ cos 2π/λ এখানে x। এইটা নিয়ে নেক্সট ক্লাসে খেলাধুলা হবে। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে একটা পয়েন্ট, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এই বিস্তারটা, এগুলো তো সব ধ্রুবক, এগুলো তো সব ধ্রুবক, কিন্তু এক্সের সঙ্গে কিন্তু নির্ভর করে। এক্স মানে কি, কণার অবস্থান। মানে দেখতেছো কণার অবস্থান ভিন্ন ভিন্ন হলে, তরঙ্গের উপরে কণার অবস্থান ভিন্ন ভিন্ন হলে তার বিস্তারও ভিন্ন ভিন্ন। মানে সব কণার বিস্তার এক না স্থির তরঙ্গে, কোনো কণার বিস্তার বেশি, কোনো কণার বিস্তার কম। দেখো এক্সের সঙ্গে কণার অবস্থানের সঙ্গে তার বিস্তারের আলোচনা আছে। তো দেখা যাবে কোনো কোনো কণার সরণের জন্য তার বিস্তার হবে সর্বোচ্চ, ওদেরকে আমরা বলবো হচ্ছে গিয়া অ্যান্টিনোড বা সুস্পন্ধ বিন্দু। আর কোনো কোনো কণার বিস্তার হবে শূন্য, ওই সব কণাকে আমরা বলবো হচ্ছে নোড বা নিষ্পন্ধ বিন্দু। এখন স্থির তরঙ্গের ওই নির্দিষ্ট জায়গাতে কোথায় সুস্পন্ধ, কোথায় নিষ্পন্ধ বিন্দু পাবো, আর অন্যান্য জায়গাগুলোতে হয় জিরো না ম্যাক্সিমামও না, মাঝামাঝি পাবো, সেগুলো নিয়ে একটা অ্যানালাইসিস আছে, ওই দূরত্ব বের করা নিয়ে, যেই পার্টটা আমাদের ওয়েভের 3 নাম্বার ক্লাসে, বৃহস্পতিবার ক্লাসে ইনশাল্লাহ আমরা এখান থেকে শুরু করব। সো দুটো ক্লাস হয়ে গেল, এবং আমরা প্রথম দিন অগ্রগামী তরঙ্গের ডিটেলস পড়েছিলাম। আজকে অগ্রগামী তরঙ্গ সমীকরণকে আমরা অ্যানালাইসিস করেছি, সেটার কণার ত্বরণ বেগ দেখেছি, অ্যাডভান্স অঙ্ক করেছি, তরঙ্গের তীব্রতার সমীকরণ জেনারেট করেছি, এবং আমরা স্থির তরঙ্গ কাকে বলে এবং স্থির তরঙ্গের সমীকরণটা জেনারেট করেছি। তো নেক্সট ক্লাসে আমরা এর বিস্তার নিয়ে, স্থির তরঙ্গ নিয়ে আরও ডিটেলস আলোচনায় যাব। ঠিক আছে, সো দ্যাটস ইট। আজকে ক্লাসে এতটুকু। তোমরা রেগুলার ক্লাসে থাকবা এবং বন্ধুদেরকে 3.1 3.2-তে যুক্ত হতে বলতে কিন্তু ভোলা যাবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সোফার টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই।